চলুন আড্ডা দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে দ্য সাজিদ শোতে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে ধন্যবাদ। আজকে আপনারা দেখছেন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা ঢাকা স্টুডিও ব্যাকগ্রাউন্ড না, এটা আমরা শুট করছি মেলবোর্নে আউটডোর শুটিং। সো ইটস মোর লাইভলি দ্যান স্টুডিও শুট। আজকে যিনি আমাদের অতিথি, তিনি বাংলাদেশের খুব পরিচিত একজন নাম, যিনি জুডো ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ফর লং লং টাইম। তিনি ফিউ অফ দ্য পার্সন অফ বাংলাদেশ যিনি ব্ল্যাক বেল্ট জিতেছেন। আজকে আমরা ওনার সাথে অনেক ডিসকাশন করব, মন খোলা আলাপ করব, ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্বন্ধে জানবো, আপনাদেরকে কিছু টিপসও দিব কিভাবে প্রোটেক্ট করতে হবে নিজেদেরকে। ওনার ইন্সপায়ারিং স্টোরি শুনে আমরা অনেক ইন্সপায়ার হব ইনশাল্লাহ। ইট উইল বি এ ভেরি গুড ফ্রুটফুল পডকাস্ট শো। লেটস ইন্ট্রোডিউস টু ইউ মিস্টার এ কে এম সেলিম। সালাম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মেলবোর্নে আছেন, ঠান্ডা লাগছে কেমন? অনেক ঠান্ডা। এই ঠান্ডার সাথে তো আপনি অত বেশি ইউজ টু না। না, ইউজ টু না। বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের 30 ডিগ্রি টেম্পারেচার উপরে থাকে সবসময়। তারপরে এখানে এসে অনেক কষ্ট হচ্ছে না? অনেক। আমাদের এজ একটু বেড়ে গেছে, ঠান্ডা তো একটু বেশি লাগারই কথা। আচ্ছা, আপনি তো মেলবোর্নে প্রায় রেগুলার আসা যাওয়া করেন নাকি? মাঝে প্রায় আসি, মাঝে মাঝে আসি। মেলবোর্নে কেউ আছে আপনার? আমার মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। মেয়ের হাজবেন্ড আছে এখানে। আচ্ছা, তো আপনার আরেক মেয়ে মনে হয় পার্থে থাকে। আরেক মেয়ে সিডনিতে থাকে। সিডনিতে থাকে। আচ্ছা, আপনি মানে পার্থে গিয়েছিলেন? হ্যাঁ, পার্থে গিয়েছিলাম। আমার ওয়াইফের বোনের ছেলে থাকে পার্কে, ওকে দেখতে গিয়েছিলাম। পার্থেও কি অস্ট্রেলিয়ার মতো মেলবোর্নের মতো ঠান্ডা নাকি একটু গরম? একটু কম আছে। মেলবোর্ন থেকে পার্থে একটু ঠান্ডা কম। আচ্ছা, কিন্তু বাতাস অনেক বেশি আছে। ওখানে আবার বাংলাদেশিরা কিন্তু অনেক কম। পার্থে খুব বেশি নাকি বাংলাদেশি নেই? এখন হচ্ছে, আগের থেকে এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বেশি বাংলাদেশি। আচ্ছা 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 আচ্ছা। বাংলাদেশের আবহাওয়া আর এখানকার আবহাওয়া তো পুরোই ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আপনারা যখন মানে আপনাদের চাইল্ডহুডে আর কি, আপনারা যখন বড় হয়েছেন সবসময় দেখতেন খোলামেলা জায়গা, ওপেন স্পেস, আকাশ দেখতে পারতেন। এখন তো তার কিছুই দেখা যায় না বাংলাদেশে, সব দেখা যায় দালান কোঠা, আশেপাশে বিল্ডিং। হ্যাঁ, এটা আপনি সত্যিই বলেছেন, ঠিক। আগের মতো এখন আর স্পেস নাই। ঢাকা শহরের খোলা আবহাওয়া যাওয়া খুবই কঠিন এখন। একটু ঢাকার বাইরে যেতে হয়। এখানে আপনি দেখছেন চারপাশে কিন্তু মাঠ আর মাঠ। ওখানে ছেলেপেলেরা খেলে কেন? খেলাধুলার তো কোনো জায়গাই নেই বলা চলে। মুষ্টিমেয় দুই একটা জায়গা আছে, তাও সংকীর্ণ অবস্থায় আছে। আর এখানে তো মাঠের অভাব নেই। আমি দেখছি ছেলেপেলেরা খেলার মতো নাই, বাট একটা বড় বড় মাঠ সব জায়গায় দিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এদের যে পরিকল্পিত যে শহরায়ন, যে মানে ডেভেলপমেন্ট, এটা আমাদের কল্পনাই করা যায় না, আমাদের দেশে সম্ভবই না। কারণ আমাদের জায়গা সংকট, আর ঘনবসতি, এবং কি বলবো, লোক সংখ্যা আমার এদের তুলনায় অনেক বেশি। বাংলাদেশে যেমন স্পোর্টস সেক্টরটা, যেমন আপনি একজন স্পোর্টস পারসন, তো আপনি দেখছেন যে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি প্রথমে। ক্রিকেট আমাদের দেশে খুবই পপুলার একটা গেম, রাইট? তো আমরা টেস্ট খেলি 2000 সাল থেকে, রাইট? এই 24 বছরে আমাদের ডেভেলপমেন্ট খুবই কম। আমরা দেখছি যে ছেলেপেলেরা খেলতে চায়, বাট মাঠের অভাবে খেলতে পারে না। সো ওই জন্য আপনার দেখা যাচ্ছে যারা ইয়াং জেনারেশন আছে, তারা অন্যান্য জিনিস অনেক আসক্তি হয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, লাইক গভর্নমেন্টের কি করা উচিত যাতে ছেলেপেলেরা আরো বেশি খেলতে পারে? এটার ব্যাপারে সরকারের একটা ভালো উদ্যোগ নেওয়া উচিত, ছেলেরা যেন খেলতে পারে, এবং খেলার প্রশিক্ষণের জায়গাটা এটা বৃদ্ধি করা উচিত। আমাদের যে অবস্থা জনসংখ্যা অনুপাতে, এটা খেলাধুলার যে মাঠ বলেন, আভ্যন্তরীণ যে ইন্টারনাল গেমসগুলো আছে, ইনডোর গেমসগুলো আছে, এটার নাই বললেই চলে। জনসংখ্যার তুলনায় এটা খুবই নগণ্য। এর জন্য সরকারের এদিকে দৃষ্টি দেওয়া উচিত, যেন এই ছেলেরা বিপথে না যায়, খেলাধুলার দিকে আকৃষ্ট হয়। সেই জন্য প্রশিক্ষণের জায়গাটা বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে মনে হয় যে ক্রিকেট ছাড়া অন্যান্য সেক্টরও গভর্নমেন্ট খুব বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন ক্রিকেট নিয়ে খুব মাতামাতি করছে, এটা আমরা জানি, বাট অন্যান্য যেমন আপনি জুডো ক্যারাটের সাথে জড়িত, তো আপনার কি মনে হয় না এইসব জায়গায় আমরা ভালো করতে পারি?
আমাদের যে ইনডোর গেমস আছে, এখানে খেলাটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো টিম গেমস গুলো আছে, আর একটা আছে ইন্ডিভিজুয়াল গেমস গুলো আছে। ইন্ডিভিজুয়াল যে গেমস গুলো আছে, এটার প্রতি আমরা যত্নশীল যদি হই, তাহলে এটাতে ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। টিম ওয়ার্ক গুলার মধ্যে এক্সট্রিম, একটা প্লেয়ার খারাপ খেললে অন্যরা কভার দিতে পারে, কভার যদি না দিতে পারে, বা একটা টিম প্লেয়ার খারাপ খেললে টিমটা দেখা যাইতেছে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ভাবে উঠতে পারতেছে না। কিন্তু ইন্ডিভিজুয়াল গেমসে যদি সে আপ টু দা মার্কে চলে যায়, তখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যাইতে তার জন্য কোনো সমস্যা না। বাংলাদেশের ছেলেপেলেদের মধ্যে কি এরকম দক্ষতা বা স্কিল আছে যারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে রিপ্রেজেন্ট করতে পারবে? আমি আমার আমার চিন্তা ভাবনায় যদি ওই এইখানের মতো যে ফ্যাসিলিটিস গুলো আছে, সেটা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা ছেলেরা উঠে যেতে পারবে। অস্ট্রেলিয়াতে যে আমি যে গেমসের যে ফ্যাসিলিটিস গুলা দেখলাম, ইনডোর গেমসে আমি ওখানে গিয়েছিলাম স্পোর্টস এরিনার ভিতরে, এদের যে প্রশিক্ষণের স্থান, আন্তর্জাতিক মানের যে আপনার ফিল্ড গুলা, আন্তর্জাতিক মানের যে আপনার ইনডোর ফ্যাসিলিটিস গুলা, এরা নর্মালি এটা প্র্যাকটিস করতেছে। স্কুল বয়রা প্র্যাকটিস করতেছে, কলেজের বয়রা প্র্যাকটিস করতেছে, বাইরের লোকরা প্র্যাকটিস করতেছে আন্তর্জাতিক মানে। আমাদের সেই ব্যবস্থাটাই নাই। এখানে কি আপনার কি মনে হয় না যে আরো সবার এগিয়ে আসা উচিত? অবশ্যই এটার ইনডোর গেমস গুলাকে বাংলাদেশে খুব বেশি গুরুত্ব দেয় না, একমাত্র ক্রিকেট আর কিছুটা সকার আর হকি ছাড়া অন্যান্য গেমের দিকে আমি দেখি না খুব বেশি মাথা ব্যথা আছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন আপনি। ইনডোর গেমস গুলার যে ফ্যাসিলিটিস গুলা, সেই ফ্যাসিলিটিস গুলো আমাদের দেশে একদমই নাই। প্রশিক্ষণের জায়গা বলতে একদম নাই বললেই চলে। যেই অবস্থার মধ্যে আমাদের ইনডোর গেমস গুলা প্রশিক্ষণ করছে, এটা প্রশিক্ষণ বলে না। এটাকে আমি মনে করি এতে কোনো আসছি, খেলছি, যাচ্ছি, কোনো বাইরে যে কিছু করতে পারবো সেই চিন্তা করা দুষ্কর, সেই চিন্তাই করা যায় না। না, এটা আসলে টাফ। তো আঙ্কেল, আপনার লাইফ স্টোরি সম্বন্ধে একটু জানি প্রথম থেকে আর কি। তো আপনার শুরুটা কোত্থেকে? আপনার চাইল্ডহুডটা কোথায় কেটেছে? আমি ঢাকাতে আমার চাইল্ডহুড, আমি বড় হয়েছি। বড় হয়েছেন ঢাকাতে? ঢাকাতেই, এলিফ্যান্ট রোড, এখান থেকে বড় হয়েছি। ও সবসময় এলিফ্যান্ট রোডেই ছিলেন? এলিফ্যান্ট রোডে ছিলাম। ওখানে কি তখন কি এলিফ্যান্ট রোডের নাম এলিফ্যান্ট রোড? এলিফ্যান্ট রোড নাম। আমরা কিন্তু যুদ্ধের আগের কথা বলছি। যুদ্ধের আগে এলিফ্যান্ট রোড নামে ছিল। আচ্ছা, এটা এলিফ্যান্ট রোড নামে ছিল। সেটা আমরা এখন গাউসিয়া মার্কেট থেকে যে রাস্তাটা সোজাসুজি হাতিরপুল হয়ে একদম পরিবাগ দিয়ে এবং টিনটির সামনে দিকে মগবাজার, এটা পুরাটা একটা এলিফ্যান্ট রোড নামে, পুরাটাই ছিল এলিফ্যান্ট রোড নাম। এখনো ভেঙে ভেঙে নামের একটু পরিবর্তন হয়ে গেছে, কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এলিফ্যান্ট রোডেই আমি অবস্থান করেছি 1957 থেকে এখানে। তাহলে আপনার জন্ম মনে হয় ওখানে? হ্যাঁ, ওই টাইমে। হ্যাঁ। আপনার স্কুল কলেজ? স্কুল কলেজ আমি ধানমন্ডি স্কুলে পড়েছি। কলেজে গভর্নমেন্ট বয়েজ? না, ধানমন্ডি হাই স্কুলে পড়েছি। তারপরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা, তারপরে পরবর্তী ঢাকা কলেজে। আপনার যেহেতু আপনি ধরেন 57 এর কথা বলছেন, আপনার তো যুদ্ধের সময়টাতে তো আপনি আপনার দেখা, আপনার ওই সময় এজ কত ছিল 1971 এ? 71 এ 15 ওই সময় কি আপনি মানে জুডো বা ক্যারাটের সাথে যুক্ত ছিলেন? না, ওই সময় 72 থেকে আমি জুডোর সাথে জড়িত, জুডো এবং কারাতের সাথে। আচ্ছা আচ্ছা, এর আগে আপনি যে পড়াশোনা শেষ করছি, কিন্তু 72 থেকে আমি 29 মে থেকে আমি এটার সাথে সংস্পর্শ। যুদ্ধের আগের কথা আমরা বলছি, একটু যুদ্ধ সম্বন্ধে শুনতে চাই। আমরা খুব বেশি আশেপাশের লোকজনদেরকে চিনি না যারা অ্যাকচুয়ালি দেখেছে যুদ্ধকে। আপনার থেকে একটু যুদ্ধ সম্বন্ধে একটু কথা শুনতে চাই। ধরেন 69 এর কথা, 71 এর কথা, টোটাল টাইমটা কেমন ছিল ওই সময়? থমথম একটা পরিবেশ ছিল সব সময়? 69 তখন তো একটা ছাত্র আন্দোলনের একটা যুগই বলা চলে। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একটা যে 6 দফা আন্দোলন চলছিল, সেটার রাজনৈতিক কর্মকাণ্ড রাস্তাঘাটে সমস্ত জায়গায় এটা আলোচিত ছিল। এবং এই 6 দফা আন্দোলনের জন্যই দেশে সংগ্রাম ছিল, এবং পাবলিকরা এইটার প্রতি কিছু মুষ্টিমেয় লোকচার সবারই সমর্থন ছিল যে এই একটা দেশের তখন পূর্ব পাকিস্তানের অধিকারটা আদায় হোক, এটার ব্যাপারে সক্রিয় ছিল। ছাত্র আন্দোলন
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা মূল চালিকা শক্তি ছিল। আমি 69-এ তোফায়েল আহমেদ বর্তমানে এই সরকারের আওয়ামী লীগের এই সরকারের মন্ত্রী ছিল। তোফায়েল ভাইকে আমরা নিয়ে আন্দোলন করেছি। ওই সময় আমরা ওই মিছিলে গেছি, ওনার বক্তৃতা শুনেছি, সব জায়গার মধ্যে আমরা ওই টাইমে অংশগ্রহণ করেছি। ওই সময় আপনার যে পাকিস্তানিরা ওরা তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ ছিল, তো ওরা কি ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক অ্যাক্টিভ ছিল। আপনারা যখন মিটিং করতেন আপনাদের কি করতে হতো? তাদের পাকিস্তানের মুসলিম লীগ ছিল, তাদের একটা ছাত্র ইউনিট ছিল। হ্যাঁ, তারা আমাদের উপর অত্যাচার নিপীড়ন ঠিকই চালিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ মানে পাকিস্তানি আপনার হানাদা বাহিনীরা অলওয়েজ থাকতো না, ওদের দোসররা থাকতো। ক্ষমতাসীন যারা ছিল তখন তো মুনায়েম খান ছিলেন গভর্নর, সেখানের সময় তারা তাদের একটা দল নিয়ে অলওয়েজ আমাদের উপরে তো প্রেসার ক্রিয়েট করেই থাকতো। আচ্ছা, নানান রকম। না, এটা অনেক টাফ টাইম গিয়েছিল। ওই সময় আপনার জব এমপ্লয়মেন্ট এগুলো খুব কম ছিল। ওরা পাকিস্তানিরাই সব দখল করে রাখছে মেইন জায়গাগুলো। মানে যেগুলো ছোটখাটো আছে ওগুলোকে বাংলাদেশে মেইন জায়গাগুলো তারাই হ্যান্ডেল করতো এগুলো। আচ্ছা, তো 71 পার হলো, তারপর 72 তে আপনার আস্তে আস্তে আপনি জুডো বা ক্যারাটের সাথে জড়িত ছিলেন। আপনার এই প্রথম যে আপনি জুডো শিখবেন বা ক্যারাটে শিখবেন, এই ইন্টারেস্টটা কেমনে আপনার গ্রো হয়েছে? এটার একটা ছোট্ট গল্প আছে। গল্প যেমন হলো, আমার সাথে যে ফ্রেন্ডরা আছে যারা, তারা কিন্তু মুক্তিযুদ্ধে অনেক সময় যায়নি, কিন্তু তাদের হাতে তখন দেখলাম অস্ত্র। তা আর্মস নিয়ে বিভিন্ন রকমের কি বলবো মাস্তানি করতো, নানান রকম করতো। তখন আমরা তাদের থেকে সরে গেলাম। সরে গিয়ে তখন আমরা চিন্তা করলাম, আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম, ভাইরা ছিলাম, তো তখন বললাম যে না, এইসব করে আমাদের লাভ নেই, লেখাপড়া আর খেলাধুলার মধ্যে নিযুক্ত হই, সেদিকে যাই। তা কোথায় যাব? তখন খুঁজতে খুঁজতে দেখলাম জাতীয় ক্রীড়া পরিষদ, বর্তমানে নাম, তখন বাইতুল মোকাররমের ওখানে ছিল। হ্যাঁ, বাইতুল মোকাররমের এখানে ওই জায়গাটা ছিল আগে একটা ট্রেনিং সেন্টার ছিল ওই জায়গার ভিতরে। তো ওই ট্রেনিং সেন্টারের ভিতরে গেলাম, যে দেখে এক জায়গায় জিমন্যাস্টিক হচ্ছে, এক জায়গায় রেসলিং হচ্ছে, আরেক জায়গায় ওয়েট লিফটিং হচ্ছে, তারপরে এক পাশে দেখি দাঁড়ায় কিছু লোক এই জুডো করছে। তখন আমরা ওইখানে প্রথম গিয়ে আমরা জিমন্যাস্টিক্সে ইন করি, ট্রেনিং এ 1 বছর জিমন্যাস্টিক্স ট্রেনিং নেওয়ার পরই তখন না জিমন্যাস্টিক্সে করি, এবং সেই সাথে জুডোর ভিতরে আসি আমরা। আসি, তা আসার পরে এটা দেখে আমার খেলাটা খুব ইন্টারেস্ট জাগে, তখন আমি ওইটার ভিতরে ইনভলভ হই। আচ্ছা আঙ্কেল, খেলা সম্বন্ধে আমি একটু আগে পরে যাচ্ছি। জুডো, ক্যারাটে, এই দুইটাই তো পুরোপুরি ডিফারেন্ট। এটা কি আন্ডার মার্শাল আর্টস? আপনি যদি মার্শাল আর্টস কে ব্রডার বলেন, জুডো এন্ড ক্যারাটে হলো দুটো ডিফারেন্ট পার্ট। আচ্ছা, এখানে এটা একটু জানতে চাই, কারণ দর্শকরা অলওয়েজ কনফিউজ হয়ে যায়, জুডো আর ক্যারাটেকে এক মনে করে। এখানে মার্শাল আর্ট, এটা মার্শাল আর্ট, এটা শব্দটা আসছেই আপনাদের মার্শাল ল থেকে, মানে আর্মির ভার্সন, মানে ওইখান থেকেই আটটার মানে চিন্তা ভাবনার মানে যেটা বলার, এইখান থেকেই এটা আসছে। কিন্তু বাট জুডো এন্ড কারাতে যে সেপারেট, এখন এই যে ফেডারেশন আছে, এবং ইন্টারন্যাশনালি আলাদাভাবেই অলিম্পিকে হচ্ছে, সবকিছুই হচ্ছে। কারাতেটার ভিতর হলো স্ট্রাইকিং টেকনিক, যেটা ওরা গেমসটাকে নিয়ে আসছে, যেটা আপনার আক্রমণাত্মক যে অ্যাটেম্প গুলো আছে, সেটা কারাতের ভিতরে আছে। আর জুডোর ভিতরে হলো যে আপনার শারীরিক কসরতের মাধ্যমে আপনাকে জুডোর একটা ড্রেস পরতে হয়, এবং এই ড্রেসের মধ্যে যে টেকনিক গুলো আছে, এই টেকনিক গুলো যদি আপনি রপ্ন করতে পারেন, জুডো রপ্ন করতে পারেন, এবং সেটা আপনি যাকে রক্ষা করার জন্য যথেষ্ট আমি মনে করি। It's more judo, it's more like defensive, like আপনি আপনাকে প্রোটেক্ট করছেন, আর ক্যারাটে হলো অ্যাটাকিং। হ্যাঁ, না, ও বোথ, ওটাও করতে পারে, এটাও তাই করতে পারে। কিন্তু এটাকে ডক্টর জিগারু কানু তখন এই দুইটা গেমস একসাথেই ছিল আগে। 1982 সালে, না সরি 1882 সালে ডক্টর জিগারু কানু দেখলো যে আগে যেভাবে এই গেমসটা
মানে পরিচালিত হইতো, তখন উনি চিন্তা করলেন যে এই টেকনিক গুলাকে আমরা আন্তর্জাতিক রূপে কিভাবে নিয়ে যেতে পারি। সেই জন্য উনি চিন্তা করলেন যে এই কিছু টেকনিক নিয়ে আমি এটাকে গেমস আকারে পৃথিবীতে প্রচলন করব। সো জুডো টেকনিক্স গুলো হ্যাঁ, ক্যারাটে টেকনিক্স হচ্ছে একটু ডিফারেন্ট, অবশ্যই নাকি পুরাই ডিফারেন্ট? না, ফুললি ডিফারেন্স, আলাদা। কারাতে আপনার স্ট্রাইকিং পাঞ্চ মাধ্যমে হবে, আর জুডো হলে আপনাকে থ্রোয়িং টেকনিক এবং বিভিন্ন ফাঁস মাধ্যমে আছে, মচকানোর মাধ্যমে আছে, এইগুলা আছে। আর ওটা হলো স্ট্রাইকিং টেকনিক, যেটাই আপনি করেন কিক করতে হবে, কারাতেতে পাঞ্চ করতে হবে, হ্যাঁ, এই কিক এবং পাঞ্চের মাধ্যমে ওইটার গেমসটা। আর এটা হলো আপনার কলা কৌশল গুলা এমন ভাবে তৈরি আছে, যেমন ফাঁস দিতে পারেন, তারপরে আপনি থ্রোয়িং করতে পারতেছেন, আবার আপনি ইচ্ছা করলে নিচে যদি জাপটায় ধরেন সেখানেও আপনার হাত মচকানোর বিষয়গুলো আছে। হ্যাঁ, কোনো মিল নেই, মিল নেই, টেকনিক্সে কোনো মিল নেই। দর্শক, আপনারা যারা এতদিন ধরে এটা আপনারা চিন্তা করেছেন জুডো ক্যারাটে এক না, টেকনিক্স অনেক ডিফারেন্স আছে, এটা উনি ক্লিয়ার করলো ব্যাপারটা। সো একটা জিনিস আমরা আজকে ক্লিয়ার হলাম যে জুডো আর ক্যারাটে, দো ইট লুকস লাইক সেম, বাট ইন টার্মস অফ টেকনিক্স ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশে এই যে ধরেন জুডো আর ক্যারাটে, এটার প্রচলন কেমন? লোকজন কি এখনো আসে শিখতে? এখানে কারাতে প্রচুর এখন লোক অ্যাট্রাকশন আছে। জুডোতে যেহেতু খেলতে গেলে একটা ম্যাট প্রয়োজন হয়, যেহেতু থ্রোয়িং এর বিষয় আছে, নাহলে সে ইনজুরি হয়ে যাবে, এবং সেই জন্য আপনাকে ম্যাটের স্বল্পতার কারণে এটা প্রসারটা কম। আর কারাতে আপনার রাস্তায় বলেন, ফ্লোরে বলেন, যে কোনো জায়গায় সেটা প্রশিক্ষণ নিতে পারে। হ্যাঁ, কিন্তু টুর্নামেন্ট করতে গেলে ম্যাটের প্রয়োজন আছে, যা ম্যাটের মাধ্যমে টুর্নামেন্ট গুলা হয়। আর জুডো আপনার যে কোনো দাঁড়ায় দাঁড়ায় কিছু হালকা কিছু প্রশিক্ষণ দেওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে ম্যাট না হলে জুডোর প্রশিক্ষণ আপনার করা যায় না। সেই জন্য এই ম্যাটটা খুব এক্সপেন্সিভ, এবং আমাদের বিভিন্ন জায়গার ভিতরে যেখানে ট্রেনিং করাতে যায়, একটা রুমের ভিতর প্রশিক্ষণ করলে ম্যাটেরও প্রয়োজনের পড়ে। তাই সেই জন্য এটা প্রসারটা এখন কারাতের মতো এত বৃদ্ধি পায়, এত বেশি বৃদ্ধি পায়। স্টিল লাইক ছেলেপেলেরা তো দুটোই শিখছে, দুটোই শিখছে এবং সেটা আমাদের মূল এখন যে ট্রেনিং ইয়াগুলা বিকেএসপি তে, বাংলাদেশে যে বিকেএসপি তে জুডো হচ্ছে, কারাতে হচ্ছে, তো ওখানে প্রসারটা খুব ভালোভাবেই হচ্ছে। তো বাংলাদেশি যারা আপনার ক্ষুদে শিক্ষার্থীরা আছে, তারা আপনার নরমালি কত বছর বয়স থেকে জুডো বা ক্যারাটের সাথে ইনভলভ হতে পারে? আমরা ধরে রেখেছি 5 ইয়ার্স থেকে, মানে from 5 years they eligible to do that. হ্যাঁ, আচ্ছা। এটা তো আমার মনে হয় ধরেন অনেকে প্রফেশনালি নেয় পরে গিয়ে, বাট অনেকে আপনার শেখার বসে শেখে। হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এই অন্যান্য দেশে যে জুডো আর ক্যারাটে যতটা ডিমান্ড আছে, আপনার ধরেন শিখলো, সে উপর লেভেলে কম্পিট করলো, বাট আপনি যদি পরে ছোট ছেলে মেয়েদেরকেও ট্রেনিং দেয়, তারা কিন্তু ভালো ইনকাম করে। বাট আমাদের দেশে এই অপরচুনিটিটা অনেক কম। কারাতেতে সেটা আছে, জুডোতে সেটা নাই। দেশে আছে কারাতেতে অপরচুনিটি, শিখে অন্যকে শেখালে ভালো ইনকাম করা সম্ভব। হ্যাঁ, এটা কারাতেতে আছে, কারণ অনেকে করছে, কিন্তু জুডোতে আমাদের দেশে সেটা এখন ঘুরে উঠে নাই। যেহেতু একটা ম্যাট এরিনা, একটা ইয়ার ভিতর প্রটেক্টেড এরিয়ার ভিতরে তাকে করতে হয়, আর কারাতে তো ওপেন, যে কোনো, আমরা যখন রমনা পার্কে সকালে হাঁটতে যাই, দেখা যায় সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং শনিবার, এই গাছের তলায় অনেক জায়গায় অনেকে প্রশিক্ষণ করাচ্ছে, বাচ্চা ছেলেরা আছে, মেয়েরাও করতেছে। হ্যাঁ, কারণ ওইখানে পেশাদারিত্বের বিষয়টা কাজ করছে। আচ্ছা, না, ভালো এই জিনিসগুলা ডেভেলপ হওয়া উচিত সব জায়গায়। আপনার খেলার সাথে জড়িত থাকলে মানুষের মাইন্ড অনেক ফ্রেশ থাকে। এটা ঠিক বলেছেন, এটা ট্রু। সো এই জিনিসটা আরো বেশি ডেভেলপ হওয়া উচিত। আমি শুনেছি আঙ্কেল আপনি আচ্ছা আঙ্কেল, আপনি তো মার্শাল আর্টে আছেন বা জুডোতে আছেন, আপনি এত সুন্দর একটা ভালো একটা মহৎ একটা স্পোর্টস শিখেছেন, আপনার কি ইচ্ছে ছিল না যে আপনার ছেলে মেয়েদেরকে ওটা শেখাতে, বা কি ওদের ইন্টারেস্ট ছিল না যে এই প্রফেশনে আসতে? কেন গেল না আপনার মতন? আমার মেয়ে দুটাই ভিকারুননিসা থেকে লেখাপড়া করেছে, আর ওদের
চিন্তাটা ছিল লেখাপড়ার দিকেই মনোনিবেশ বেশি। ক্রীড়া ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্ট দেখায় নাই। তবে দ্বিতীয়জন প্রথমজন দুজনই স্কুলের ভিতরে যে স্পোর্টস গুলা অ্যাথলেটিক্সের এই এই শর্টপুট, ডিসকাস, থ্রো, ব্যাডমিন্টন, অন্যান্য গেমস স্কুলের মধ্যে তারা আগ্রহী ছিল। পড়ালেখার এত যে চাপ ছিল, তারা সেটা কভার করে আমাদের সেই সুযোগ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুইটা মেয়ে, একটা সিডনিতে থাকে, সে অস্ট্রেলিয়ান সিটিজেন, আর ছোটজন আছেন মেলবোর্নে আছেন। দুইটাই মেয়ে? দুইটাই মেয়ে। আচ্ছা, তো মোটামুটি খেলার সাথে ছিল, বাট কখনো ধরেন জুডো শিখতে ইন্টারেস্টেড ফিল করেন? জুডো শিখতে ইন্টারেস্ট ছিল না যে তা না, কিন্তু সে প্রত্যেকটা গেমসে আমার পরিচালনার সময় সব জায়গায় তারা ইনভলভ ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় তারা গিয়েছো, আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে যখন টুর্নামেন্ট হচ্ছে সে গিয়েছিল, কিন্তু বাট এই লেখাপড়ার যে চাপটা ছিল, চাপের কারণে স্পোর্টস কইরা উঠাইতে পারেনি, ম্যানেজ করে নিতে পারেনি। কারণ স্কুল ছিল 9টা থেকে 5টা, এখান থেকে তারপরে কোচিং এ নিয়ে যাওয়া, তারপরে আবার সকালে উঠে আবার স্কুলে নিয়ে যাওয়া, এই রুটিনের কারণে, পড়ালেখার চাপের কারণে ওইরকম ভাবে স্পোর্টস এর আগায় আসতে পারেনি। বাট অলওয়েজ ইচ্ছা ছিল, অলওয়েজ ইচ্ছা ছিল। আঙ্কেল, এই যে আপনার যে ব্ল্যাক বেল্টের যে স্টেপ গুলা, আপনি তো আমাদেরকে বললেনই যে হোয়াইট থেকে বেল্ট ব্ল্যাকে আসার স্টেপ গুলা, আপনার অ্যাচিভমেন্টটা যে আপনার শুরু হয়েছে, আপনি হোয়াইটে ঢুকেছেন কোন ইয়ারে এটার কথা? 1972 তে আপনি স্টার্ট করেছেন। সো টিল 1972 থেকে আপনার আপ টু ব্ল্যাক বেল্ট পেয়েছি 1975 এ। তো এই প্রসিডিউরটা টোটাল স্টেপগুলো আমি জানতে চাচ্ছিলাম। আমি আগে একটা ব্ল্যাক বেল্ট পর্যন্ত আপনাদের একটা লাইটলি ধারণা দিয়েছি। ব্ল্যাক বেল্টের পরেও আরো 10টা ধাপ আছে। ফার্স্ট ব্ল্যাক বেল্টটাকে বলে ফার্স্ট ড্যান, সেকেন্ডটাকে বলে সেকেন্ড ড্যান, থার্ড ড্যান, ফোর্থ ড্যান, ফিফথ ড্যান, সিক্স ড্যান, 7 ড্যান, 8 ড্যান, 9 ড্যান এবং 10 ড্যান পর্যন্ত আছে ব্ল্যাক বেল্টের উপরে। এটা আপনাকে প্রদান করা হয় আপনার ওইটারও একটা সিলেবাস আছে। এই সিলেবাসটা আমি বাংলাদেশে প্রণয়ন করেছি। ওই সিলেবাসটার সাথে সাথে আপনার ইয়ার অফ বছর আপনাকে এটার সাথে সম্পৃক্ত থাকতে হয়, এবং ওই সিলেবাসের মধ্যে যে থ্রোগুলো আছে, সিলেবাসে 64 টোটাল 120টার মতো টেকনিক আছে, 64 ইজ এলিজিবল। এবং এইটার উপরে আপনি কি রকম এক্সপার্ট হয়েছেন সেই ধারাবাহিকতার উপরেই এই ড্যান গ্রেডেশনটা আসে, এবং বছর ব্ল্যাক বেল্ট পাওয়ার 3 বছর পরে সেকেন্ড ড্যান পরীক্ষা দিতে পারবেন। আবার সেকেন্ড ড্যান থেকে থার্ড ড্যানে যেতে হলে আপনাকে 4 বছর অপেক্ষা করতে হবে। এইরকম একটা ইয়ার প্রক্রিয়া আছে। বাট এই আমরা যে এই যে ব্ল্যাক বেল্ট সম্বন্ধে আমরা জানতাম ওয়ান্স ইউ গেট দ্য ব্ল্যাক বেল্ট ইটস ডান, জিনিসটা এরকম না। আপনি ব্ল্যাক বেল্টের প্রথম স্টেজটা পেয়েছেন, আর আপনাকে 10টা স্টেজ পার করতে হবে না করলে এটা আপনার স্টেজ পার করতে হবে না। আমি আমার দেখা যাচ্ছে যে টেন্ডেন্ট যে আছে পৃথিবীতে একজনই পেয়েছেন, কেন তার 90 বছরের উপরে গিয়ে তাই উনি পেয়েছেন। তা আমাদের এখানে যে ড্যান গুলো আছে, যেমন আমি জাপানের থেকে যে ফিফথ ড্যান পেয়েছি, যেটা ফার্স্ট ড্যানও জাপান থেকে পেয়েছি, সেকেন্ড ড্যানও জাপান থেকে পেয়েছি, থার্ড ড্যানও জাপান থেকে পেয়েছি, ফোর্থ ড্যানও পেয়েছি, ফিফথ ড্যানও পেয়েছি। এটা জাপানিজরা আছে এখানে এক্সামিনেশন নিয়েছে এবং পরীক্ষা দিয়ে পাস করার পর তারা সার্টিফিকেট দিয়েছে। আপনি ফিফথ ড্যান পর্যন্ত পেয়েছেন? ফিফথ ড্যান কোন ইয়ারে পেয়েছেন? ফিফথ ড্যান পেয়েছি 1994 এ পেয়েছি। আচ্ছা, আপনার 1975 এ ছিল ফার্স্ট ড্যান। হ্যাঁ, এরপরে আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি একটা দুইটা তিনটা করে গিয়ে 1994 এ গিয়ে পাস না 98 এ পেয়েছি ফিফথ ড্যান। 98 এ ফিফথ ড্যান পেয়েছি, 98 এ ফিফথ ড্যান। এবং এই ড্যান গুলা ওরা জাপানিজরা, আমি কি জানি রুলস রেগুলেশন কি জানি, এবং সব টেকনিক কাটা কতগুলা জিনিস আছে সেগুলা তারা পাস করে জাপানে পাঠায়, এবং সেটা পরীক্ষা করে আমাকে ওখান থেকে সার্টিফিকেট প্রদান করেছে। তা আমি বাংলাদেশের একমাত্র লোক যে আমি ফিফথ ড্যান পর্যন্ত পেয়েছি জাপানে, একমাত্র পেয়েছি। আর এখান থেকে বাংলাদেশে আমি 7 ড্যান আসি, বাংলাদেশ জুডো ফেডারেশনের থেকে যেটা আছে সেটা। ওদের কি সিলেবাসটা ডিফারেন্ট 7 ড্যান? ওদের
না, আপনি জাপান থেকে পেয়েছেন 5th জেন, হ্যাঁ আর বাংলাদেশ থেকে পেয়েছেন 7th জেন। 7 ডেন বাংলাদেশ আলাদা কেন? আলাদা 7 ডেন 5 ডেনের পরে আর ওখানে আমি অ্যাভেল করিনি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি 98 এর পরে আজকে 2024, তা আমাদের ডেনের প্রক্রিয়াটা তো আগেই যাচ্ছে, বছর গেলে আমি অ্যাভেল পাচ্ছি। সেই 2012-14 তে গিয়ে আমি 7 ডেন পেয়েছি। এই প্রক্রিয়া এই 14 তে গিয়ে। হ্যাঁ আচ্ছা, মানে এখনো আপনি অ্যাক্টিভলি জড়িত? হ্যাঁ, আমি মোটামুটি অ্যাক্টিভলি এটার সাথে জড়িত আছি। আচ্ছা, ধরেন আমার এইজ তো এখন অনেক হয়ে গেছে, হ্যাঁ, মানে আমি যদি এখন চাই, আমি কি শিখতে পারবো জুডো বা ক্যারাটে? আপনার এটা আপনার উপর নির্ভর করে। কোনো এজ লিমিট কি আছে? এজ লিমিট নেই। আপনি শরীর রক্ষার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য প্র্যাকটিস করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত। আমি জাপানের একটা লোক ব্লাইন্ড, চোখে দেখে না, তার এজ হলো 80, তার সাথে আমি ওখানে কসরত করেছি, প্র্যাকটিস করেছি, তার সাথে কুলায় উঠতে পারা যায় না। ও নিয়মিত প্রতিদিন এসে প্র্যাকটিস করে। আপনি যদি ডেইলি প্র্যাকটিস করেন, আপনার প্র্যাকটিসের ইয়েতেই থাকবে অন্যরকম। আমি সাধারণ পাবলিকের মতো থাকবে না। আপনারা যখন প্র্যাকটিস করেন, যে আপনি আমার কিছু স্টাইলের কথা বললেন, তো এই ক্ষেত্রে ধরেন আপনি ডিফেন্স করে ওকে ফেলে দিবেন, ওই ক্ষেত্রে কি অপর পারসন কি ব্যথা পাবে? যে আপনি জাস্ট প্রশিক্ষণ নেবেন নরমালি, যখন প্রশিক্ষণ থাকে, হ্যাঁ, প্রশিক্ষণের সময় তো ম্যাট থাকে, এবং তাকে ব্যথা না পাওয়ার জন্য কিন্তু আগে ট্রেনিংটা দেয়, যে হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্ট, এই এবং ইয়েলো থেকে অরেঞ্জ বেল্ট, এই 3-6 মাস আপনাকে ব্যথা যেন না পান সেই প্র্যাকটিসটা আপনাকে করাচ্ছে। হ্যাঁ, ফিজিক্যাল ফিটনেসটা। এবং একটা বিড়ালকে দেখবেন 4টা পা ধরে যখন ছেড়ে দিবেন, যে সে 4টা পা শাট করে নিচে দিয়ে দেয়, এটা কি তার প্র্যাকটিস, এটা সে জানে, জন্মগত ভাবে জানে। ঠিক জুডোটাও আপনি যেটা প্র্যাকটিস করাবে, আপনাকে যেভাবে মারক দেবেন, আপনি ঠিক তার ডিফেন্সের মধ্যে পড়ে যাবে। সেই জন্য সে খুব মানে ব্যথা পাওয়ার সম্ভাবনা আপনি যেরকম পাবেন সেই রকম পাবে না। আচ্ছা আচ্ছা, শুনেছি আঙ্কেল আপনি ব্ল্যাক বেল্ট পেয়েছেন, তো আমি ব্ল্যাক বেল্ট পাওয়ার জার্নিটা শুনতে চাই, বাট প্রথমে জানতে চাই যে ব্ল্যাক বেল্ট ইজ দ্য টপ লেভেল, লাইক দ্য টপ মোস্ট ইউ ক্যান অ্যাচিভ। এরপর এর আগে আরো কি কি আপনার বেল্ট আছে যেগুলো অ্যাচিভ করে ব্ল্যাক বেল্ট পেতে হয়? আমরা প্রথমত একটা ছেলে যখন প্রশিক্ষণ আসে, তাকে হোয়াইট বেল্ট দিয়ে আমরা প্রশিক্ষণ। So anyone comes, you will give the white belt first. White belt first. Next yellow belt. এটার জন্য ওর কি অ্যাচিভ করতে হবে? আমি বাংলাদেশে প্রথম, আমাদের কোনো একটা সিলেবাস ছিল না। আমি বাংলাদেশে একটা সিলেবাস কিভাবে এই ধাপ পর্যায়ে যাবে, না, এটা বাইরের একটা, আমি যখন জাপানও ট্রেনিং নেই, ট্রেনিং এ নেওয়ার পরে ওইখানের ট্রেনিং গুলা দেখি, এবং এখান থেকে আমি আবার টিচার ট্রেনিং নিতে গেছিলাম নেদারল্যান্ডে, হল্যান্ডে, সেখানেও ট্রেনিং এর ধাপগুলা দেখে বাংলাদেশের ওদের সংমিশ্রণে একটা বাংলাদেশে এই বেল্ট পাওয়ার একটা পদ্ধতি রূপরেখা আমি নির্ণয় করি, এবং সেটা আমাদের ফেডারেশন অ্যাকসেপ্ট করেছে, এবং ফেডারেশনের এই নিয়মে এখনো চলছে, যেটা প্রথম 3 মাস পরে আপনি হলুদ বেল্ট দিতে পারেন, তার 3 মাস পরে অরেঞ্জ বেল্ট, তার 3 মাস পরে গ্রিন বেল্ট, তার 6 মাস পরে ব্লু বেল্ট, এবং তার 6 মাস পরে ব্ল্যাক বেল্টের জন্য ব্রাউন বেল্ট, তার ব্রাউন বেল্ট পাবে, এবং ব্রাউন বেল্টের 6 মাস পরে আপনাকে ব্ল্যাক বেল্ট। এই যে আপনি যে জার্নিটা বললেন, হোয়াইট থেকে ব্ল্যাক এর যে টোটাল প্রসেসটা, তো এটা আমাদের দেশের যে জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাকসেপ্ট করেছে, এটা ফেডারেশন, এটা হলো জুডো এন্ড ক্যারাটে ফেডারেশন, জুডো ফেডারেশন। এখন দুটো আগে একসাথে ছিল, এখন জুডো ফেডারেশন সেটা অ্যাকসেপ্ট করেছে। সো এটা বেসিক্যালি বাংলাদেশের নিজস্ব একটা পদ্ধতি। আপনি যদি বাইরের দেশের সাথে কম্পারিজন করেন, বাইরের আপনার পদ্ধতিটা আলাদা। হ্যাঁ, না, আমি এই ইয়াটা জিনিসটা বাইরেও নিয়ে কালচার, ওদের সাথে এইগুলো নিয়ে কনসালটেশন করেছি, তারা যে ওকে তারা গ্রহণ করেছে। তবে ব্ল্যাক বেল্ট পাওয়ার ক্ষেত্রে একটা সিলেবাস আছে, এই সিলেবাসটা যেখানেই যাবেন, এটা যেখানেই যাবেন, এইগুলা আপনাকে জিনিসগুলা জানতে হবে, এবং সেগুলার আপনি উতরাইতে পারলে আপনি পাবেন, সেটার কোনো বাধা নাই।
আচ্ছা আচ্ছা, তো ব্ল্যাক বেল্টের জন্য যেটা আমাদের গাইডলাইন, এটা তাহলে মোটামুটি সব দেশে একই রকম বলতে পারেন? অনেকটা হ্যাঁ। আচ্ছা, আপনি যেহেতু বলেছেন বিভিন্ন দেশে আপনি গিয়েছেন হ্যাঁ, ট্রেনিং নিতে, হ্যাঁ। তো আপনার ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স সম্বন্ধে শুনতে চাই। প্রথম আপনার বিদেশ যাত্রা কোথায়? আমি 1979-এ প্রি অলিম্পিক মস্কোতে অংশগ্রহণ করেছিলাম। আহ, তখন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাকে নমিনেট করে। সেটা মস্কোতে এই জুডো কম্পিটিশনে অনেকগুলা দেশই আসছে, ওখানে 35টা দেশের মতো আসছে। তো সেখানে গেমস শুধু জুডো হয়নি, অনেকগুলা গেমসই হয়েছে। তবে ওই টাইমে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন, যে 79-এর কথা বলতেছি, আমাদের দেশে সেই রকম একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ ছিল না। এবং কিভাবে ইন্টারন্যাশনাল গেমস গুলা খেলতে হবে আমি ওখানে গিয়ে প্রথমেই এটা উপলব্ধি করতে পারছি। আপনি যা শিখে গেছেন দেশে, হ্যাঁ, আর ওরা যে স্ট্যান্ডার্ড খেলছে কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট ছিল তখন, এবং আমাদের সাথে কোনো মিলই ছিল না। তখন আমি ওইখান থেকে ফেরত আসার পর আমি চিন্তা করলাম, এইভাবে তো বাংলাদেশ জুডো ফেডারেশন আগাইতে পারবে না, জীবনেও পারবে না। তখন আমার আন্তর্জাতিকভাবে আগায় যেতে হবে। তারপরে আমি এইটা নিয়ে ট্রেনিং করতে গেলাম। না, পরে বার্মাতে গেছিলাম 1984-এ, তারপরে 86-এ গিয়েছিলাম সিরিয়াতে। সিরিয়ার থেকে আসার পরে আবার দামাস্কাসে এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে টিম নিয়ে গিয়েছিলাম সেখানে আমি। তারপরে ওখান থেকে আসার পরে আবার এই 1988-এ গেলাম নেদারল্যান্ডে এটা ট্রেনিং নেওয়ার জন্য। এখন এই জিনিসগুলা করার পরে আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল যে মানুষগুলা কিভাবে খেলবে, ধান ধারণা, রেফারিং, টেপিং সব সম্পর্কে আমি ট্রেনিং দেওয়া আমাদের দেশে শুরু হলো আর কি। সেটার মধ্যে আমি অগ্রণী ভূমিকা নিই। তো এই হওয়ার পরে ফেডারেশনের মধ্যে আবার এরশাদ সময় একটা ফেডারেশনের পরিবর্তন আসে। আবার 94-এর দিকে আমি আবার জয়েন্ট সেক্রেটারি হই। 81 থেকে আমি 90 সাল পর্যন্ত ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আবার 94 সাল থেকে আবার জয়েন্ট সেক্রেটারি হয়ে আমি জাপানে যাই এবং ইন্টারন্যাশনাল রেফারি হিসাবে আমি এক্সামিনেশন দিই। এটা ফুকুওকাতে দিয়েছিলাম। এটা কোন ইয়ারের কথা? 1994-এ। 1994 জাপানে আপনি যখন গিয়েছিলেন? হ্যাঁ, জাপানে এর আগেও গিয়েছিলাম আমি, 1989-এ গিয়েছিলাম এবং এই 94-এ গিয়ে আমি এক্সামিনেশনটা দিই এবং বাংলাদেশের প্রথম রেফারি হিসাবে আমি ওখানে নমিনেট হই এবং পাস করেছেন। 35টা দেশের মধ্যে 10 জন পাস করছে, বাংলাদেশের থেকে আমি একজন। ওইখানে আমি ইন্টারন্যাশনাল রেফারি হিসাবে তখন আমি বিভিন্ন দেশে খেলা পরিচালনা করতে পেরেছি। এশিয়ান গেমসে গিয়েছিলাম, যেটা ব্যাংককে 1998-এ ওইখানে গিয়েছিল। এশিয়ান জুডো চ্যাম্পিয়ন ছিল নয়াদিল্লিতে 1998-এ, সেখানেও আমি পার্টিসিপেট করেছি। সাফ জুডো চ্যাম্পিয়নশিপ হয়েছে, এগুলোর ভিতরে আমি তখন এইগুলার রেফারি, বাংলাদেশের পক্ষে একমাত্র রেফারি হিসাবে আমি নমিনেট তখন। আপনার যে লেভেল এক্সপেরিয়েন্স, এটা খুব কম লোকেরই আছে আমাদের দেশে যারা জুডোকে এত ভালো করে জানে আর যারা ওয়ার্ল্ড লেভেলে রিপ্রেজেন্ট করেছে। আপনি কি আপাতত কোনো সংস্থার সাথে জড়িত আছেন? আমি এই করোনার পর আমার কেস যখন শরীর শারীরিকভাবে অসুস্থ করে ফেলে, তখন থেকে আমি একটু গেমস থেকে একটু দূরে সরে আসি। কিন্তু 16 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি জেনারেল সেক্রেটারি ছিলাম বাংলাদেশ জুডো ফেডারেশনে। সেই সময়ে আমি বাংলাদেশের যে আমি প্রথম উপলব্ধি করতে পারি যে আমাদের এখানে ম্যাট এর সংকট। তখন ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশন থেকে যেটা প্রায় 5 কোটি টাকার মূল্যের জুডো ম্যাট ফ্রি অফ কস্টে বাংলাদেশে আনে। একটা ম্যাটই? এটা 294 পিসেস, মানে ইন্টারন্যাশনাল গেমস এটাতে 3টা আন্তর্জাতিক গেমস করা যায় ওই ম্যাটগুলোর ভিতরে। জুডো ইন্টারন্যাশনাল যে কাউন্সিল আছে ওরা প্রোভাইড করেছে, এটা ফ্রি অফ কস্টে আনি এবং আমি 10টা ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের যে ওল্ড ম্যাটগুলো আছে সেই ডিস্ট্রিক্টের মধ্যে ম্যাটগুলো প্রোভাইড করি। ডিস্ট্রিক্টগুলোকে ডেভেলপ করার আমি চেষ্টা করেছি এবং তারা এই ম্যাট নিয়ে ওখানে প্রশিক্ষণ বৃদ্ধি করতে পেরেছে। কয়টা ডিস্ট্রিক্টে আপনার জুডো প্রশিক্ষণটা আছে এখন? আমার মনে হয়
আমি যখন ছিলাম প্রায় 20-25টা ডিস্ট্রিক্টে আছে ডিস্ট্রিক্টে জুডো আছে, মানে ছেলেপেলেরা আসে খেলতে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করলেই তারা পার্টিসিপেট করে ওখানে আসে। ছেলেপেলেরা এখনো তাহলে ইন্টারেস্ট আছে। অনেক ইন্টারেস্ট। আপনি যখন এই জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, 5 বছর তো কাজ করেছেন, কাজ করে, হ্যাঁ। তো আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? ওখানে আমাদের ওই সবচেয়ে বড় প্রকট ছিল প্রশিক্ষণের জায়গা, এটা একটা বড় সমস্যা ছিল। আর আমাদের এই গেমস করতে গেলে ফাইন্যান্সটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো ক্যাম্প করতে গেলে ছেলেদেরকে খাওয়ানো, তার ইকুইপমেন্টস দেওয়া, তার সঠিক প্রশিক্ষণ দেওয়া, এটা একটা ব্যয়বহুল ব্যাপার ছিল। যার জন্য আমরা বাইরে যে ডেভেলপ করতে পারি না, কারণ এটাই। আজকে দীর্ঘমেয়াদী যে একটা প্রশিক্ষণ দেওয়া এবং ছেলেদেরকে সেইভাবে ট্রিটমেন্ট করে গড়ে তোলা, সেই জিনিসটা আমাদের দেখে খুবই অভাব আছে। আর এটার ব্যাপারে যদি সরকার থেকে কোনো রকমের ইয়া না আনে, আগায় না আসে, তাইলে এই গেমসে ডেভেলপ করা, এই ইনডোর গেমসে সব ডেভেলপ করা খুব কঠিন ব্যাপার। সেই সাথে পাবলিক যে কোম্পানিজ গুলি আছে, প্রাইভেট কোম্পানিজ, তাদেরকেও আগায় আসতে হবে, না হলে এটা সম্ভব না এইভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে রেজাল্ট। যেটা আমরা দেখছি আপনার এই ক্রিকেট আর কিছুটা সকার, এই দুইটা আপনার স্পোর্টস ছাড়া অন্যান্য আপনার জায়গায় খুব বেশি ইনভেস্টমেন্ট নেই, আছে বাট খুব বেশি চোখে পড়ে না লোকজনদের। যেমন এই কয়েকটা আপনার যেসব স্পোর্টস এর নাম আমরা শুনি, জুডো, ক্যারাটে, হকি, ভলিবল, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। এটা ঠিকই বলছেন, এটা সত্যি। আপনি ধরেন একটা ছেলে যারা বড় হচ্ছে, ইয়াং জেনারেশন, মেইন ইন্টারেস্ট হলো ক্রিকেট, রাইট, ঠিক আছে, এরপরে কিছুটা অবধি সকার পর্যন্ত, বাট অন্যান্য যে গেমে ও টাইম স্পেন্ড করে ও যে সামনে গিয়ে ফিউচার করতে পারে, যেমন আপনার ধরেন অস্ট্রেলিয়াতে একটা ছেলে আপনার ওদের রাগবি লিগ বলে, NFL, AFL, ক্রিকেট আছে, সকার আছে, হকি আছে, সাঁতার আছে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, 15টা থেকে 20টা ওদের মেইন সেক্টর আছে, যেখানে কেউ যদি প্রফেশনাল লেভেলে খেলে, অলিম্পিক্সে পার্টিসিপেট করে, যে পরিমাণ টাকা ওরা ইনকাম করবে, অনেক ওদের জন্য ইনাফ। ঠিক আছে, আমার কাছে মনে হয় বাংলাদেশি ছেলেপেলেদের মধ্যে ওই যোগ্যতা আছে, বাট প্রপার আপনার ট্রেনিং এর অভাবে, প্লাস আপনার যে অপশন, ওদের কিন্তু একটা ছেলে আপনার স্কুল থেকে আসলো, ব্যাগটা রেখে খেলতে যাওয়ার কোনো স্কোপ নেই। রাইট, এটা আপনি সঠিক কথা বলছেন, এটাও নাই। এবং সেই সাথে যে ওরা যে আপনার বেনিফিটেড, এইরকম স্কোপই নেই আমাদের দেশে, সেই স্কোপটাই নেই। স্কোপটা সৃষ্টি করার জন্য যে ক্রাইটেরিয়া, সেটা ক্রীড়া পরিষদ বলেন, মন্ত্রণালয় বলে, এটা তাদের করতে হবে। এই 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 ক্রাইটেরিয়া যদি সৃষ্টি করতে পারে, অটোমেটিক আমরা ছেলেরা উপরে আগায় আসবে। আর সবচেয়ে বেশি হইলো খেলোয়াড় ট্রেনিং এর সাথে সাথে এদের যে নিরাপত্তা, যে আর্থিক নিরাপত্তা, ট্রেনিং নিরাপত্তা এবং ট্রেনিং ফ্যাসিলিটিস যে নিরাপত্তা জিনিসগুলো আছে, এগুলা প্রোভাইড করতেই হবে। এগুলা না করলে কোনো অবস্থাতে আমরা আগে যেতে পারবো না। জুডো ফেডারেশনের সাথে আপনি জড়িত ছিলেন 5 বছর, আপনার কি মনে হয়েছে যে ফেডারেশনের মধ্যে অনেক দলীয়করণ আছে? এটা তো একটা স্বাভাবিক বিষয়, দলীয়করণ ছাড়া আমাদের দেশে ফেডারেশন গুলা চলা সম্ভবই না। আমাদের এমন অবস্থায় আছে, দলীয়করণ ছাড়া ফেডারেশন গুলা আসার কেউ সুযোগই নেই, মানে অলওয়েজ রুলিং পার্টি না ছাড়লে এটা ফেডারেশনে আসাও সম্ভব না। আপনি নিউট্রাল ভাবে যে ফেডারেশন গড়ে উঠবে, সেটা আমাদের দেশের ইয়া নেই। এটা তো আমাদের স্পোর্টসও অনেক বেশি বাজেভাবে ইম্প্যাক্ট করে। অবশ্যই অবশ্যই, ধরেন আনফেয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এটা তো অবশ্যই, ট্যালেন্টের সেখানে কোনো মূল্যায়ন হচ্ছে না। তো আপনার ট্যালেন্ট যারা আছে, তারা তো এই দলীয়করণের জন্য ট্যালেন্টটা ঢুকতে পারছে না। এই ক্ষেত্রে ছেলেপেলেরা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অবশ্যই ফ্রাস্ট্রেটেড ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে, অন্য আসক্তিতে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, সেটাই। এই ক্ষেত্রে আপনি যখন ছিলেন, আপনি এটাকে চেঞ্জ করার জন্য কি ট্রাই করেছেন? এখানে অবশ্যই আমি চেষ্টা করেছি, কিন্তু যেই মন্ত্রণালয় যে রূপরেখা, এটা তো আমার চেঞ্জ করার ক্ষমতা নেই। ও যে সিস্টেম করে রাখেছে, সিস্টেমের যে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। সিস্টেমটাকে ফলো করা একটা সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ,
এইভাবেই হবে? না না, এটাই এখানে মানতে হবে? আপনারা যারা ট্যালেন্টে আছে, যারা এই অভিজ্ঞ লোকগুলো আছে, তাদেরকে সুযোগ রাখতে হবে। তাহলে এখানে আপনার ওরা আগায় আসবে। আমি সময় এখানে ফেডারেশন গুলো ভলেন্টারি সার্ভিসে কাজ করছে, আমি সময় দিচ্ছি। সেই জায়গার ভিতরে যদি সে অর্থনৈতিক সচ্ছলতা না থাকে ফেডারেশনের, সেখানে যদি প্লেয়ারদের ট্রেনিং এর সচ্ছলতা না থাকে এবং ইকুইপমেন্টস এর সচ্ছলতা না থাকে এবং ক্যাম্পিং করার জন্য যে প্রশিক্ষণের যে ফুড এন্ড অ্যাকোমোডেশনের যদি সেরকম সচ্ছলতা না থাকে, তাহলে তো আমরা কোনো গেমসে আগে যেতে পারবো। এই ক্ষেত্রে তো আপনি কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, হ্যাঁ, আপনার আপনার প্রপোজাল আপনি দিয়েছেন, কি ছিল ওগুলো? আমার প্রপোজালের মধ্যে যেগুলা আমি প্রথমতে বলছি, যে এই যে অভিজ্ঞ লোকদের ফেডারেশনে ইন করতে হবে, আসার একটা রাখতে হবে, এবং সেই সাথে যারা ফাইন্যান্স করবে যে তাদেরকে আগায় নিয়ে আসতে হবে, ফেডারেশনকে আগায় নিয়ে আসতে হবে। এবং তারপরে যে আমাদের যে খেলার যে প্রশিক্ষণের জায়গাটা, সেটা বৃদ্ধি করতে হবে। এইটি যদি না আসে, তাইলে গেমসকে চালায় নেওয়া খুবই দুষ্কর ব্যাপার। আচ্ছা, তাই এই জিনিসগুলো আমাদের অনেক লক্ষ্য করতে হবে। হ্যাঁ। ওভার দ্য টাইম এই গেমটা আপনার লোকপ্রিয়তা কমছে। এই গেমটাতে মানুষের লোকপ্রিয়তা কমছে। রাইট। এই জিনিসগুলো যদি আপনার ভালো ইনিশিয়েটিভ না নেয় আর্লি স্টেজে, এই গেমকে আমাদের বেশি দিন টিকায় রাখা সম্ভব না। খুব কঠিন টিকায় রাখা সম্ভব না, মানে কি কঠিন অবস্থায় আগায় যেতে হবে আমাদেরকে। এটা আমাদের চেঞ্জ হতে হবে। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু জুডো অলরেডি খেলেছেন, আমরা কিছু ডেমো দেখাবো আমাদের লোকজনদেরকে। আচ্ছা আচ্ছা। তো আমার পিছনে যে ভাই আছে, রেজওয়ান ভাই, ওনাকে আমি বলবো সামনে আসার জন্য, কিছু ডেমো দেখানোর জন্য, যে জুডো স্টেপ বা টেকনিক গুলা কি, একটা মানুষকে যদি ডিফেন্স করতে হয় কিভাবে ডিফেন্স করতে হবে আপনার প্রতিকূলতা থেকে, একটু আমাদেরকে ডেমো দিয়ে দেখাবেন। ভাই একটু আসেন। আচ্ছা, সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই দেখাচ্ছি জিনিসটা। তো একটা লোক নরমালি রাস্তা দিয়ে হাঁটছে, সে হঠাৎ করে কিছু শত্রু দেখলো আশেপাশে আছে, যে ওকে অ্যাটাক করতে আসছে, ঠিক আছে? সো এখন ও আসলো, আসার পরে এই যে ও যে একটা পাঞ্চ মারবে, এখন আপনি জুডো জানেন, আপনি প্রথমে এই পাঞ্চটাকে ডিফেন্ড করবেন কিভাবে? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমেই যে মানে যে জুডো এক্সপার্ট বলেন বা কারাতে এক্সপার্ট বলেন, তার মেইনলি হবে ওর আই কন্ট্যাক্ট। মেইন হইলো তার আই কন্ট্যাক্ট এবং সেন্স, এই দুইটা তাকে প্রথম কাজ করতে হবে। এবং সেই সাথে এই আই কন্ট্যাক্টের সাথে অপোনেন্টের যে মুভমেন্টের ব্যালেন্স, এইটা খেয়াল করতে হবে। অপোনেন্টের যে মুভমেন্টটা আছে এবং ব্যালেন্স গেছে, সে যে এই যে আপনি বলছেন সে পাঞ্চ করবে, আমাকে একটা পাঞ্চের মতো আমি আপনাকে যে এই যে পাঞ্চ করবে, তা আমাকে বুঝতে হবে সে কোথায় পাঞ্চ করতেছে, আমাকে সেন্সটা আনতে হবে। তা আমি সাথে সাথে তার নিচে গিয়ে এখানে হাত দিব, মানে আপনি আপনাকে নিচে করবেন। হ্যাঁ, আমি বডিকে নিচে নিয়ে তাকে থ্রো করার চেষ্টা করব। এই একটা জিনিস, একটা প্রসেস আছে। আরেকটা জিনিস আছে যে যদি আপনার এই যে শক্তিটা আছে, আপনি ধরেন পাঞ্চ করতে আসলেন, পাঞ্চ এদিকে হাতটা নিয়ে আসেন, হ্যাঁ, এই যে পাঞ্চটা করবেন, তো আমাকে ধরাটার বিষয়ে রাখতে হবে। এইটাই মানে এই যে আপনাকে আপনার আপনার ওয়েটটাকে আমি কাজে লাগাবো। আপনার ওয়েটটাকে আপনি যেদিকে করতেছেন সেদিকে আমি নিয়ে যাবো আপনাকে। এটা হলো ব্যালেন্স, যে আপনার ব্যালেন্স অফ করা। বাট আপনার রিফ্লেক্সটা খুব কুইক হতে হবে। হ্যাঁ, রিফ্লেক্স সেকেন্ডের ব্যাপার। তখনই আপনি এই যে এটা মেইন হলো এভাবে করতে হবে। হ্যাঁ, আপনি এই ডিফেন্স গুলো আছে, ও কিভাবে অ্যাটাক করবে, আপনার পায়ের স্টেপিংটা কি হবে, এটা আমাকে মাথায় নিতে হবে। যে আপনি যখন পাঞ্চ করতে হবে, আমি ধরেন আপনি একটা দিকে পাঞ্চ করেন, এই যে আমি বুঝতে পারি যে আপনি কখন আসবেন। আচ্ছা, মানে আপনি মোটামুটি শিওর যে আমি আগে আসবো বলতে? হ্যাঁ, আমিও আমার ডিফেন্সটা সেভাবে নিব, আমি ব্যাক স্টেপে যাব। আর আপনার এই যখনই হাতটা দিবেন, নিয়ে হাতটা নেওয়ার কিন্তু আপনাকে সময় আছে। এখানে মারা আটকায় রাখলে এক জিনিস, আর ব্যাক করার টাইমে এই যে মারা এবং নেওয়া, এই গ্যাপে আমাকে কাজ করতে হবে। এই যে সেকেন্ডের টাইমটা পাবো, এটা আমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আপনি ধরেন আমি এটা মারতে আসলাম, আপনি আমাকে এটা সরাই দিলেন। হ্যাঁ, আপনার যখন নেক্সট মুভমেন্টটা, ধরেন ওকে এখন অ্যাটাক, মানে যে অ্যাটাক করছে তাকে এখন রিটার্ন অ্যাটাক করবে, তখন ওর প্রথম স্টেপটা কি হবে?
তার এই যে প্রথমেই উচিত, যদি আমার টার্গেট থাকে যে আমি ওকে মারবো বা তার ও অ্যাটাকটার সাথে সাথে আগে ধরাশায়ী করবো, তখন আমি তাকে সরাই, তখন আমি তার দিকে ফেলা দিব, এখানে দিয়ে এখানে বাড়ি দিব। আবার ইচ্ছা করলে আপনার এটাকে নিয়ে আমি উঠে দিতে পারবেন, বুঝতে পারছেন? এই পাঞ্চ গুলার আমার ইয়ে আছে, এই ট্রেনিং গুলা আপনার কাজে লাগে। অনেক স্টেপই আছে, আপনি এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। হ্যাঁ, তখন একটা মানুষের কোন জায়গায় হিট করলে ধরেন আপার বডিতে সবচেয়ে বেশি জোরে লাগে, মানে হ্যাঁ একটা মেয়ে ও দেখলো যে 3টা ছেলে আগে আসছে, ওকে এখন ঝামেলা দিবে, কোন জায়গায় হিট করে ভাগলে ধরেন খুব বেশি ইয়ে হবে? আপার বডি থেকে লোয়ার বডিতে এফেক্ট বেশি। আচ্ছা, নিতে অ্যাটাক করেন আপনি, দেখবেন সে ওপেন যেতেই পারবে না। কেউ যদি এটা মারে, এটার এফেক্টটা কেমন? এটা না, এখানে আপনি যে জানে সে আপনার হাতটা ধরে আপনার এখানে মেরে দিলে, এই জায়গায় যদি অ্যাটাক হিট করে, তাহলে সে তো এমনি সেন্সলেস হয়ে যায়। মেয়েটার প্রথম স্টেপ কি হওয়া উচিত? প্রথম তাকে ডিফেন্স করতে হবে, আর অ্যাটাকিং যেটা করবে সে ফিনিশ করে দিতে হবে অপোনেন্টকে। অ্যাটাকিং করে সে যদি ইয়া হয়ে যায়, মানে দাঁড়িয়ে যায়, তাহলে সে পাল্টা আঘাত খাওয়ার সম্ভাবনা আছে। 3টা ছেলে একটা মেয়েকে এভাবে ঘিরে ধরলো সাইড থেকে, ওকে এখন পালাতে হবে। সে পালাতে হবে, তাকে সেই ট্রেনিং গুলা তাকে নিতে হবে। মানে বেসিক স্টেজে একটা রাত 11টা-12টার সময় একটা মেয়ে ফিরছে, কিন্তু সে যদি কোনো কিছুই না জানে, প্র্যাকটিস না জানে, কোনো ইয়ে নাই যে স্মার্ট অ্যাডভাইস যে এটা করে পালানো যায়, মানে এই 3 জন যদি ধরে, তখন তাকে ট্রেনিং গুলা নিতেই হবে। আচ্ছা, ট্রেনিং না জানলে শুরুতে আছে না 3-4 জনকে কিভাবে একসাথে, সেগুলো আছে। এগুলো আছে এবং সেইভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। সেই ট্রেনিংটা নিলে সে পারবে। আচ্ছা, ট্রেনিং ছাড়া তো পারবে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক দেখছেন আপনি, তো আঙ্কেলের সাথে অনেক আলাপ করলাম, আপনারা হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন, কিছু টেকনিকও দেখালাম আপনাদেরকে, হয়তো আপনাদের কাজে লাগবে, ওনার লাইফ সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেন। ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি সামনে। সাজিদ শরীর সঙ্গেই থাকবেন। আঙ্কেল, আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান ক্যামেরাতে? আমি এইটুক বলবো, বাংলাদেশে যারা জুডো করো বা বাইরেও যদি যারা জুডো শিখতে চাও, সেটা সঠিক নিয়মে শেখাটা আমার মনে ভালো। আর সেলফ ডিফেন্স শিখতে গেলে সেটাও যেন সঠিক নিয়মে শিখো, সেটা আমি চাই। সেটা হলে ভালোভাবে শিখো, আর খামখেয়ালি করে যদি শেখা হয় তাহলে কিন্তু নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। আঙ্কেল, বাংলাদেশে যদি কেউ জুডো শিখতে চায়, তাহলে প্রথমে যদি কন্ট্যাক্ট করতে চায় ভালো ট্রেনিং ইনস্টিটিউশন গুলা, এগুলোর মধ্যে একটা দুটো নাম বলতে পারবেন? বাংলাদেশ এখন ভালো ট্রেনিং হয় বিকেএসপিতে, বিকেএসপিতে ভালো ট্রেনিং হয়। আর এমনি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আন্ডারে মিরপুরে ইনডোর স্টেডিয়ামে এখানে ট্রেনিং হয়, এইটা আমি জানি। প্রাইভেট কোনো ইনস্টিটিউশন নাই? প্রাইভেট ধানমন্ডিতে আছে, লালমাটিয়ায় আছে, প্রাইভেটে কারাতে হয় কিন্তু জুডো হয় না। জুডো হয় না, কারাতে হয়। জুডোর প্রশিক্ষণ কেন্দ্র অনেক কম, ক্যারাটের অনেক বেশি। ক্যারাতে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। ঠিক আছে দর্শক, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, সাজিদ শরীর সঙ্গে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট এপিসোড নিয়ে আপনাদের জন্য হাজির হব খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। চলুন আড্ডা দেই।